ড্রেসিং টেবিলের আয়নায় নিজের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। গালের হালকা মেস্তার দাগ, পেটের আলগা হয়ে যাওয়া চামড়া আর চোখের নিচের কালচে ছাপ। এটাই কি তবে আমার অপরাধ? মাতৃত্বের চিহ্নগুলো কি কোনো পুরুষের কাছে এতটাই মূল্যহীন? নিজেকে সামলে সায়নের ড্রয়ারগুলোতে খুঁজতে শুরু করলাম, কিন্তু সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। সব গোছানো, একদম সাধারণ। তবে কি ভাবি ভুল দেখেছেন? মনের মধ্যে এক বিন্দু আশার আলো জেগে উঠল। হয়তো সত্যি অফিসের কোনো কাজে রিকশায় উঠতে হয়েছিল। সন্ধ্যায় সায়ন বাসায় ফিরল, হাতে এক ব্যাগ মিষ্টি আর বাচ্চাদের জন্য খেলনা। মুখটাতে চিরচেনা সেই মায়াবী হাসি। কি ব্যাপার রিমি? গ্রামে 4 দিন থেকে এসে তো মনে হচ্ছে আরো শুকিয়ে গেছো, হেসে বলল সায়ন। আগে হলে হয়তো এই ঠাট্টায় আমিও হেসে উঠতাম, কিন্তু আজ সায়নের হাসিটা দেখে আমার বুকের ভেতর কষ্ট দ্বিগুণ হয়ে উঠল। আমি শান্ত গলায় বললাম, হাতে মুখে পানি দিয়ে এসো, চা দিচ্ছে। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর সায়ন ব্যালকনিতে দাঁড়িয়ে কার যেন সাথে কথা বলছিল। আমি পা টিপে টিপে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ নীরা, আমি বাসায় পৌঁছেছি। না না, ও কিছু সন্দেহ করেনি। আর প্লিজ কালকের মিটিং এর পর আমরা সেই ক্যাফেতেই বসবো। তুমি কালোই নীল শাড়িটা পরে এসো প্লিজ, তোমাকে খুব মানায়। কথাগুলো শুনে আমার পায়ের তলা থেকে যেন শহরটা দুলতে লাগলো। নীরা, সায়নের অফিসের নতুন জয়েন করা কলিগ। কয়েকদিন আগে সায়নের মুখে নীরার কথা শুনেছিলাম। 29-30 বছরের এক ডিভোর্সি নারী। শুনেছিলাম এর আগে তার 2টি বিয়ে হয়েছিল, কিন্তু কোনো সংসারই টেকাতে পারেনি। সংসারের দায় দায়িত্ব বা মায়া মমতায় তার কোনো আগ্রহ নেই। তার সারাদিনের ব্যস্ততা শুধু নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখা, বিউটি পার্লার আর নিজের রূপের চর্চা নিয়ে। অথচ এই লোকটা যে নিজের 2টো বাচ্চার মায়ের শরীরে একটু চর্বি জমেছে বলে মুখ বাঁকায়, সে কিনা ঘুরে বেড়াচ্ছে এমন এক নারীর পেছনে যে কেবল নিজের রূপ ফেরাতেই ব্যস্ত। পরদিন সকালে সায়ন অফিসে যাওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুল ঠিক করলো, সুগন্ধি মাখলো। আমি চুপচাপ তার চা এগিয়ে দিয়ে বললাম, সায়ন, আজকে বিকেলে কি একটু সময় হবে? দুজনে মিলে বাইরে থেকে ঘুরে আসতাম। অনেকদিন কোথাও যাওয়া হয় না। সায়ন চায়ে এক চুমে সাজানো গোছানো এক পুতুল, ঠিক নীরার মতো। দুপুরের দিকে বাচ্চাদের মেজো খালার বাসায় রেখে আমি সোজা চলে গেলাম সায়নের অফিসের কাছে। সেই নির্দিষ্ট রেস্টুরেন্টটার উল্টো পাশের এক কোনায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। ঠিক দুপুর 2টায় সায়ন আর নীরা রেস্টুরেন্ট থেকে বের হলো। সায়নের হাত ধরে নীরা খিলখিল করে হাসছে। নীল শাড়িতে নীরাকে সত্যি বেশ আকর্ষণীয় লাগছে। ঠোঁটে গাঢ় লিপস্টিক, নিখুঁত মেকআপ, আর সায়ন, তার চোখে মুখে ফুটে উঠছে এক অন্যরকম মোহ। যে সায়ন আমার দিকে আজকাল ভালোভাবে তাকায়ও না, সে নীরার প্রতিটি কথা গিলে খাচ্ছে। চোখের জল গড়িয়ে পড়লো গালে, তবে এবার কষ্টের জল নয়। এই জল ছিল এক চরম সত্যকে মেনে নেওয়ার। আমি আড়ালে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। যে নারী 2টো সন্তানের জন্ম দিতে গিয়ে নিজের রূপ যৌবন বিসর্জন দিল, তার স্থান হলো অবহেলায়। আর যে নারী সব দায়িত্ব এড়িয়ে কেবল রূপের পসরা সাজিয়ে বসেছে, সে পেল আমার স্বামীর সমস্ত আকর্ষণ। বাসায় ফিরে এলাম ধীর পায়ে, চোখের পানি মুছে আয়নার সামনে দাঁড়ালাম। এবার আর নিজের মেদ দেখে কষ্ট পেলাম না। আয়নার প্রতিবিম্বকে শক্ত গলায় বললাম, অনেক হয়েছে রিমি, পরের জন্য নিজেকে গুটিয়ে রাখা এবার বন্ধ। যে শরীরের জন্য তুমি লজ্জিত হচ্ছ, এই শরীরই তোমার 2টি সন্তানের জন্ম দিয়েছে। এবার মাতৃত্বের অসম্মানের জবাব তোমাকে দিতেই হবে। দরজার সায়নের চাবি ঘোরানোর শব্দ পাওয়া গেল। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আজকের রিমি আর আগের সেই অবহেলিত থাকবে না। দরজার লক খোলার শব্দ হতেই আমি চোখের কোণের সামান্যতম জলের চিহ্নটুকুও মুছে ফেললাম। সায়ন ভেতরে ঢুকে আগের মতোই স্বাভাবিক গলায় বলল, আজকে ভীষণ ক্লান্ত লাগছে রিমি, একটু তাড়াতাড়ি চা আর সাথে কিছু স্ন্যাক্স দাও তো। আমি সায়নের দিকে তাকালাম। একদম শান্ত, গভীর এক নীরবতা ধরে রেখে কেবল মৃদু হেসে বললাম, তুমি হাত মুখ ধুয়ে নাও, দিচ্ছি। সায়ন খেয়ালই করলো না আমার এই শান্ত চেহারার পেছনে কত বড় এক ঝড়ের জন্ম হয়েছে। সে তার মতো পোশাক বদলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে নিজের শেষ চাটা বানালাম। যে চা এতদিন ধরে শুধু অন্যের পছন্দ মতো চিনি আর দুধের মাপে বানিয়ে এসেছি। রাতে যখন পুরো বাসা নিস্তব্ধ, সায়ন অঘরে ঘুমাচ্ছে, আমি তখন বিছানায় শুয়ে নিজের জীবনের নতুন খসড়া তৈরি করলাম। সায়নের চোখের মোহ ভাঙতে কিংবা তাকে কোনো কিছু প্রমাণ করতে নয়, বরং নিজেকে নিজের কাছে ফিরিয়ে আনতেই আমার এই যুদ্ধ। পরদিন সকাল 6টায় সায়নের অ্যালার্ম বাজার আগে আমি ঘুম থেকে উঠলাম। এতদিন সকাল হলেই রান্নাঘরের দিকে ছুটতাম, সায়নের জন্য গরম ধোঁয়া ওঠা নাস্তা, বাচ্চাদের টিফিন আর ধোয়া মোছার ব্যস্ততা। কিন্তু আজ আমি সোজা বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। ভোরের শীতল বাতাসটা ফুসফুসে টেনে নিয়ে কয়েকটা হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম আর স্ট্রেচিং করলাম। সায়ন ঘুম থেকে উঠে হাঁক দিল, রিমি, চা কোথায়? আর আমার সকালের নাস্তা রেডি। আমি বেলকনি থেকে ধীর পায়ে হেঁটে ঘরে এলাম। পরনে সাধারণ ঘরের পোশাক, কিন্তু চোখে মুখে এক অনড় দৃঢ়তা। সায়নের দিকে তাকিয়ে একদম সহজ গলায় বললাম, আজ থেকে আর সকালের রান্না বা নাস্তা আমি করবো না সায়ন। তুমি অফিসে যাওয়ার আগে পথে বাইরে থেকে কোনো রেস্টুরেন্টে নাস্তা সেরে নিও। ইভিনিং স্ন্যাক্সও বাইরে খেও। সায়ন চোখ গোল গোল করে তাকালো। মানে, হঠাৎ কি হলো? তুমি তো জানো আমি বাইরের খাবার সহ্য করতে পারি না। সকাল সকাল এসব কি ফাজলামো? আমি শান্ত গলায় হেসে বললাম, কোনো ফাজলামো নয়, আমার নিজের কিছু মনের আশা পূরণ করার আছে। এতদিন সংসার আর মাতৃত্ব সামলাতে গিয়ে নিজেকে একদম শেষ করে দিয়েছিলাম। এবার আমি নিজের শরীর আর স্বাস্থ্যের দিকে নজর দেব। যতদিন না আমার নিজের সেই লক্ষ্য পূরণ হচ্ছে, এতদিন ঘরের রান্নাঘরের দায়িত্বে কিছুটা কাটছাড় থাকবে।
সায়ন রাগে গজগজ করে বলল, তোমার মাথায় নির্ঘাত ভূত চেপেছে। কয়দিন ব্যায়াম করার ভূত চাপবে, তারপর বুদবুদের মতো মিলিয়ে যাবে, ঢং। সে রাগে গজগজ করতে করতেই জামা কাপড় পরে বাসা থেকে বেরিয়ে গেল। সায়ন চলে যাওয়ার পরপরই আমি আর দেরি করলাম না। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে বাসার কাছে এক সুপরিচিত উইমেন্স জিমে গিয়ে ভর্তি হয়ে এলাম। একজন অভিজ্ঞ ট্রেনারের সাথে কথা বলে আমার পোস্টপার্টম ওয়ার্কআউট আর পার্সোনাল ডায়েট চার্ট বানিয়ে নিলাম। বাড়ি ফিরে এসে প্রথমেই রান্নাঘরের তেল মশলাদার খাবারের পসরা বন্ধ করে দিলাম। নিজের জন্য প্রোটিন, শাকসবজি, ফলমূল আর পর্যাপ্ত পানির এক সুনির্দিষ্ট ডায়েট শুরু করলাম। তেলে ভাজা জিনিস, অতিরিক্ত চিনি কিছুই খাবো না। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। প্রথম সায়ন ভাবছিল আমি 2-1 দিন পর ক্লান্ত হয়ে আগের রূপেই ফিরে যাব, কিন্তু যখন দেখলো আমি প্রতিদিন নিয়ম করে সকালে জিমে যাচ্ছি, মিষ্টি আর প্রসেসড ফুড এক ফোঁটাও ছুঁয়ে দেখছি না, তখন সে বাধ্য হয়ে বাইরের হোটেল আর ক্যাফে থেকেই সকালের নাস্তা সাঁটানো শুরু করলো। সায়নের অভ্যাসে পরিণত হলো বাইরের তেলের পরোটা, ভাজা পোড়া আর ক্যাফের রিচ ফুড খাওয়া। রিমিও আর তার পিছু পিছু সকালের সুষম নাস্তা বা গ্রিন টি নিয়ে দাঁড়িয়ে থাকে না। 2 মাস পর পরিবর্তনটা এলো অলক্ষে, কিন্তু ভীষণ স্পষ্ট হয়ে। একদিন সকালে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সায়ন তার আগের একটা শার্টের বোতাম লাগাতে গিয়ে থমকে গেল। আয়নায় তাকিয়ে দেখলো পেটটা আগের চেয়ে বেশ অনেকটাই সামনে চলে এসেছে। টাইট শার্টের বোতামগুলো যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। 2 মাস ধরে টানা বাইরের চর্বিযুক্ত আর তেলে ভাজা খাবার খেয়ে সায়নের নিজেরই এবার ভুঁড়ি বেড়ে বেশ খানিকটা মোটা হয়ে গেছে। ডাবল চিন স্পষ্ট হয়ে উঠেছে চেহারায়। ঠিক সেই মুহূর্তে আমি জিম সেশন শেষ করে ঘরে ঢুকলাম। আমার শরীরে ফিটেড ওয়ার্কআউট গিয়ার। গত 2 মাসের কঠোর অনুশাসন, সঠিক খাদ্যাভ্যাস আর জিমের ঘাম ঝরানো পরিশ্রমে আমার শরীর থেকে অতিরিক্ত জমানো মেদ অনেকটাই ঝরে গেছে। পেটের আলগা ভাব অনেকটাই গায়েব। কালচে দাগ মিলিয়ে গিয়ে ত্বক এখন স্বাস্থ্যোজ্জ্বল আর টানটান। গালের মেস্তার দাগগুলো ম্লান হয়ে যেন এক নতুন আভা ঠিকরে বের হচ্ছে। পুরনো রিমির সেই নায়িকা সুলভ রূপটা যেন এক নতুন আত্মবিশ্বাসের সাথে আবার ফিরে আসছে। আমি সায়নের পাশ কাটিয়ে আলমারি থেকে তোয়ালে নিতে গেলাম। সায়ন স্তব্ধ হয়ে আয়নার দিকে তাকিয়ে রইল। এক পাশে আয়নায় তার নিজের মেদবহুল ক্লান্ত চেহারা, আর অন্য পাশে আয়নার প্রতিবিম্বে ফুটে উঠেছে এক অনন্যা, আকর্ষণীয় আর আত্মবিশ্বাসী রিমি। সায়নের মুখের ভাষা যেন এক মুহূর্তে হারিয়ে গেল। সায়ন হঠাৎ রাগে চিৎকার করে উঠল, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদেরকে সংগৃহীত একটা গল্পের দ্বিতীয় অংশ পড়ে শোনাচ্ছিলাম। খুব শীঘ্রই গল্পের শেষ পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ।